সো আজকে আমরা মানে প্রজেক্ট শিডিউলিং মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়ে। ঠিক আছে, এবার আমরা যে কনসেপ্টে যাচ্ছি সেটা হচ্ছে পার্ট চার্ট, মানে যেটাকে বলে হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এবার ওটা নিয়ে আমি পরে ডিসকাস করব, আজ এই ভিডিওতে আমি করব না। বাট সবাই বলছে যে এই প্রবলেমগুলো সলভ কি করে করতে হয়। যে এখানে দেখো, মানে কোশ্চেনটা দেখো পড়ে, প্রজেক্ট শিডিউল হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। অ্যাক্টিভিটি যেমন 1 থেকে 2, মানে 1 থেকে 2-তে মানে কতদিন লেগেছে, 4 দিন লেগেছে। ঠিক আছে, 1 থেকে 2-এ মানে একটা মডিউল থেকে আরেকটা মডিউলে যেতে কতদিন লেগেছে, 4 দিন লেগেছে। মানে হয় না, প্রজেক্ট করতে করতে একটা মডিউল শেষ হলো, আরেকটা মডিউল ধরলো, তো সেটা কত দিন লাগছে। অ্যাক্টিভিটি মানে ওটাই বোঝাচ্ছে যে একটা মডিউলে কাজ করছিল আর একটা মডিউলে কত দিনে পৌঁছালো। ঠিক আছে, সেটা এইভাবে বোঝাচ্ছে 1 থেকে 2, 1 থেকে 3, সেটা কতদিন লেগেছে, 1 দিন লেগেছে। 2 থেকে 4 মানে 1 দিন, 3 থেকে 4 মানে 1 দিন, অ্যান্ড সো অন। বুঝতে পারছো? কোশ্চেনটা এখানে হচ্ছে কনস্ট্যান্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম বানাতে হবে অ্যান্ড ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল পাথ অ্যান্ড টোটাল প্রজেক্ট ডিউরেশন। এবার কি করে বানাতে হবে দেখো, ফার্স্ট অফ অল আমি একটু এই দেখো, ফার্স্টে দেখো 1 থেকে 2 এর কস্ট কত, 4। উপরে উপরে 4, মানে যেটা ফার্স্ট হবে সেটা উপরে যাবে। বাট হ্যাঁ, সামনে অ্যাক্টিভিটি দেখতে হবে কোনটার সাথে কোনটা লিঙ্ক যাবে। আমি এখানে দুটো দেখতেই পাচ্ছি যে 1 থেকে 2, 1 থেকে 3 যাবে, তাহলে আমার দুটো জায়গা বানানো উচিত, উপরে 2 আর নিচে 3। তাহলে উপরে 4 দিন লাগছে যেতে, 2-তে যেতে 1 থেকে 2, আর 1 থেকে 3-এ যেতে 1 দিন লাগছে। ওকে, তারপর হচ্ছে 2 থেকে 4, 2 থেকে 4 হচ্ছে 1 দিন লাগছে। আবার বলছি 3 থেকে 4, 3 থেকে 4 আবার 1 দিন লাগছে। আবার 3 থেকে 5 হচ্ছে 6, 5 থেকে 6 হচ্ছে 4। আবার 5 থেকে 7 হচ্ছে 8। ব্যাপারটা ঠিক একের মতো এখানে, বুঝতে হবে। আগে 6-এর কল এসছে, মানে 5-এর থেকে 6-এর কল আগে এসছে তাই 4, 7-এর কল পরে এসছে তাই ও নিচে অ্যারো দিতে হচ্ছে। ঠিক আছে, এবার 4 থেকে 9টা আমি ইগনোর করে গেছি। যে 4, মানে 2-এর পর যে 4 এলো, 4-এর পর যে 9, সেটা হচ্ছে 5 দিন লাগবে। 9 থেকে 10 আবার 7 দিন এখানে, 8 থেকে 10 হচ্ছে এখানে 5 দিন। এবার তার আগে তো 6 থেকে 8 অব্দি 8 করতে হবে কানেকশন, সেটা 1 দিন লাগছে। আর 7 থেকে 8 হচ্ছে এখান থেকে 2 দিন লাগছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য, মানে এই ব্যাপারটাই এরকম, বুঝতে হবে। এ দেখো কতগুলো পাথ আছে, দেখো কোন কোন পাথ দিয়ে গেলে আমরা এই বা ডেস্টিনেশন বা আমরা এই প্রজেক্ট কমপ্লিট করতে পারবো। দেখো এই পাথটা হচ্ছে এটা, বা 1 2 4 9 10 কি করে, 1 2 4 9 10, এই যে এই পাথ 1 2 4 9 10, এটার মানে কস্ট কত, কত দিন লেগেছে, কতদিন খরচা হয়েছে। এই দেখো 4, এই দেখো 1 5 5 5 এ 10, এই তো 17 দিন লেগেছে এই পাথে। আবার নিচের পাত আমি দেখবো 1 3 5 7 8 10, 1 3 5 6 দেখেছি, এটা অন্য পাত, আমি অন্য পাত দেখাই। যেখানে 1 3 5 7 7 8 10, তাহলে এই পাথে হচ্ছে 22 দিন। 22 দিন কি করে, এবার 7 6 7, 7 আর 8-এ 15, 15 2 17, 17 5-এ 22, 15। আরেকটা পাত এখান দিয়ে আমি দেখালাম, লিখেছি যে 1 3 5 6 8 10, মানে 10 যেভাবে হোক আমাদের পৌঁছাতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পাতটা আমি এখন বললাম সেটার কস্ট কি, 1 দিন লাগছে। ঠিক আছে, 1 দিন। তারপর হচ্ছে 6 দিন, মানে 7 দিন, 7 4-এ 11, 11 12, 12 আর 5-এ 17, 17 দিন লাগছে। ভালো কথা। এবার আরেকটা আছে 1 3 4 9 10, একটা পাত আছে 1 3 4 9 10। এই পাতটা আমি দেখালাম না যে 1 থেকে 3 যেতে গেলে 1 দিন লাগছে, 3 থেকে 4-এ 1 দিন লাগছে, 4 থেকে 9 5 দিন লাগছে, 9 থেকে 10 7 দিন লাগছে, 14 দিন। এবার যে লংগেস্ট পাথ ডিউরেশন, সেটা আমি 22 দিন কেন ধরলাম, এটা কি, এই যে ক্রিটিক্যাল, এই যে টোটাল প্রজেক্ট ডিউরেশনটা কোথায় ধরবো, কাকে ক্রিটিক্যাল পাথ বলবো, ক্রিটিক্যাল পাথ কাকে বলবো, যার সবচেয়ে বেশি, যেই পাতে সবচেয়ে বেশি টাইম নিচ্ছে প্রজেক্টে, যেই পাতে সবচেয়ে বেশি টাইম নিচ্ছে, কোন পাতে নিচ্ছে, 1 3 5 7 8 10, এই পাতে সবচেয়ে বেশি টাইম নিচ্ছে। সো 22 দিন সবচেয়ে বেশি, 4টে পাথের মধ্যে সবচেয়ে বেশি টাইম নিচ্ছে
এই পাতটা 1 3 5 7 8 10 এই পাতে, তাহলে যে দিন বেরোবে সেটা হচ্ছে টোটাল প্রজেক্ট ডিউরেশন, অ্যান্ড যেই পাথ থেকে যেই টোটাল ডেজ বেরিয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। সো আমাদের মানে অলরেডি কোশ্চেন মানে সলভ হয়ে গেছে বলতে গেলে। এবার কি করে বুঝবো? এবার হ্যাঁ, এবার অনেকে ব্যাপার আছে, আমি আর লেটেস্ট ইভেন্ট টাইম আর ওই আর্লিয়েস্ট ইভেন্ট টাইম বের করবো কি করে? এবার এই পার্টটা আমাদের নেই। প্রথম কথা, এই যে আমরা এই যে ডিপ্লোমা যত পিওয়াইকিউ আছে সেখানে এই আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, তারপরে হচ্ছে লেটেস্ট ইভেন্ট টাইম, মানে এগুলো দিয়ে টোটাল ফ্লোট বের করতে হয়। এবার টোটাল ফ্লোট যদি, এখন একটা ব্যাপার আছে যে টোটাল ফ্লোট যদি 0 হয় তাহলে সেটাকে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিতে ধরবো আর সেটা ক্রিটিক্যাল পাথে ঢুকিয়ে দেবো। যেমন এই পাথ 1 থেকে 3 এর মধ্যে মানে টোটাল ফ্লোট হয়তো 0 বেরিয়েছিল, 3 থেকে 5 0 বেরিয়েছিল, 5 থেকে 7 0 বেরিয়েছিল, আর 7 থেকে 8 বেরিয়ে 0 বেরিয়েছিল, এই 8 থেকে 10 এই 0 বেরিয়েছিল। মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিতে মানে টোটাল ফ্লোট যদি 0 হয় আর এই পাথগুলোর ক্ষেত্রে যদি হয়, দেন ওটাকে আমরা ক্রিটিক্যাল পাথ হিসেবে কনসিডার করব। মানে দুভাবে বের করা যায়, বাট আমাদের তো জিজ্ঞেসই করেনি যে আমার ইয়ে করতে হবে। আমি দুটো পিওয়াইকিউ আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো, তাও আমি কিছুটা পার্ট দেখিয়ে দিই। যেমন এই দেখো, ক্যালকুলেশনে দেখো এই যে আম, এই edit কেন? এই দেখো নোড ওয়ান মানে হচ্ছে এই নোড, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে স্টার্টিং নোড। সো আর্লিয়েস্ট টাইম মানে আগে আগে কত টাইম নিয়েছে 0, কারণ ওখান দিয়ে স্টার্ট হচ্ছে। নোড টু, দেখো নোড টু এখানে তো অলরেডি ET1 মানে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম অফ নোড 1, এটা হচ্ছে এটাকে বলছে ET1 +4, কারণ নোড 1 থেকে 2 তে যেতে কত দিন লাগছে সেটা হচ্ছে 0 + 4 হচ্ছে 4, আর্লিয়েস্ট ইভেন্ট টাইম 4। আবার নোড থ্রিতে যেতে গেলে কি করতে হচ্ছে? নোড 3তে কিভাবে যাবে, যে EET1 +1, তাহলে নোড 3তে আমরা পৌঁছতে পারবো। দেখো, তাই করা আছে। এবার এখানে নোড 4 একটা খেলা আছে, কেন? ওখানে দুটো দুটো নোডের দুটো নোডের কানেকশন আছে, 2 আর 3। এবার এই ক্ষেত্রে কি হবে, এই যে আমরা যাচ্ছি এখানে না একটা বক্স করতে হয়, ঠিক আছে? আমি বক্সটা এইভাবে আঁকতে হয়, দাঁড়াও আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে দাঁড়াও, পাই বক্স আঁকতে হয়, ঠিক আছে? মানে এই ধরে নাও একটা স্কোয়ার বক্স আঁকলে উপরে উপরে তোমার এই লেটেস্ট ইভেন্ট টাইম থাকে আর নিচে হচ্ছে তোমার আর্লিয়েস্ট ইভেন্ট টাইম থাকে বক্সের, ঠিক আছে? ঠিক আছে, সো এই যে নোড 4 দুটো নোট ঢুকছে, ইই টু প্লাস ইই টু প্লাস 1, ইইটি 3 + 1, কেন? EE2 + 1 হচ্ছে নোড 2 থেকে আসছে, +1 করছে যাতে মানে ওই +1 করলে নোড 4-এ যাতে আসতে পারি। ET3 + 1 করেছে, বোঝা যাচ্ছে যে আমরা ওই নোড 4-এ আসতে চলেছি। তো কিভাবে পৌঁছাবো? তো কোনটা বড়? ET2 হচ্ছে 4 +1, ET3 মানে ET3 কেন 1? কারণ 1 থেকে 3-এ আসতে 1 দিন লেগেছে, তো 1 + 1 2। এবার 5, 2, তো কোনটা বড়? 5 বড়, তো 5কে নিয়ে নিলাম। তো দিস গোজ অন এন্ড অন, একভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। এইটের ক্ষেত্রে তাই ম্যাক্সিমামটা বেরোবে। এইটের ক্ষেত্রে এটা দেখিয়ে দিই, এইটে দুটো আসছে, 6 থেকে আসছে, এটা 7 থেকে আসছে। EET6 + 1 হবে আর ET7 + 2 হবে, এর মধ্যে যেটা বড় হবে সেটাকেও নিয়ে নেবে। কোনটা বড় হচ্ছে? 17 বড় হচ্ছে। তো এইভাবে চলতে থাকবে। লেটেস্ট ইভেন্ট টাইম মানে হচ্ছে আমরা ফাইনাল নোড থেকে ইনিশিয়াল নোডে যাব, সেই যেই টাইমগুলো উপরে উপরে স্টোর হবে। আমি তোমাদের এই ডায়াগ্রামটা দেখাই। ওরে বাবা, এটা আমি তোমার করছিলাম এই এক্সেপশন হ্যান্ডলিং, খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? আমি তোমাদের পেন্টে দেখাই যে আম,
এই যে আমি একটা ধর না বক্স আঁকছি, ঠিক আছে, এই যে বক্সটা আঁকছি, ঠিক আছে, এবার ওর মধ্যে একটা লাইন আঁকছি। আম, বক্সটা লাইনটা এখানে আঁকছি। সো এখানে ব্যাপারটা হচ্ছে মানে এখানে হচ্ছে আমার ইইটি গুলো স্টোর হবে, সরি, কন্ট্রোল জে, ইইটি গুলো স্টোর হবে, এই যে এখানে ইইটি গুলো স্টোর হবে। তো আমি এখানে একটা টেক্সট করে লিখে দিই যে ই ই গুলো স্টোর হবে উপরে হচ্ছে টোটালি ফর এল ই টি, ঠিক আছে। তার মানে কি, এটা না মানে ব্যাক ক্যালকুলেশন করে আসবে ফাইনাল নোড থেকে ইনিশিয়াল নোড, যেখান থেকে অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়েছিল। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম মানে ইনিশিয়াল নোড যেখান থেকে স্টার্ট হয়ে ফাইনাল নোডে যাবে। সো সেই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছিলাম। কোথায় গেল, এই তো, হ্যাঁ। এই যে যত সাইডের রেজাল্ট গুলো বেরিয়েছে, প্রত্যেকটা নোডের উপরে ওরকম টাইপের বক্স থাকবে, নিয়ে বক্সের যে নিচে নিচে স্কোয়ার আছে সেখানে এই ভ্যালুগুলো লিখবে 0 4 1, এক একটা নোডের নোড নাম্বারে, ঠিক আছে। আর ঠিক মানে সেই নোডগুলোর উপরে এই লেটেস্ট টাইমগুলো লিখবে। যেমন এই নোট 10-এর ক্ষেত্রে মানে ওই উপরে বক্সে তোমরা, মানে উপরে বক্স মানে কি, এই উপরে বক্সে এলইটিটা লিখতে পারবে। বুঝেছো? বুঝেছো? বাট আমাদের লাগবে না, তাও একটু শিখে রাখি। কারণ আহ, যদি অনেকের একটু ইন্টারেস্ট আছে এই ব্যাপারে, এটা মাইনাস মাইনাস করতে করতে যাচ্ছে কেন, কেন আমি এই ব্যাপার দেখাচ্ছি। আম, এটা কি করে হচ্ছে দেখো, এখানে দেখো 10 থেকে 8-এও তো আসতে পারতাম, 7-এও আসতে পারতাম। এখানে যার এখানে যার বাকি বড়, মানে যার এই কস্ট ডেজ বড়, তারা যাবে। তাহলে 10 থেকে 9-এর পাথে যাবে ও, তাহলে -7 হয়ে যাবে। সিমিলারলি ওইভাবে মানে বড় বড় সংখ্যক যে ডেজ লাগবে যেই পাথ থেকে, সেই পাথটা ধরে ও যাবে। ওকে। এবার অনেকের প্রশ্ন আছে যে আম, যে একটা নোডে তো দুটো নোড আসছে, তাহলে কি করে হবে। আর আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে 8-এ আসছে যে একটা ইয়ে, এই যে 8-এর ক্ষেত্রে এই যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে। এই ক্ষেত্রে আবার ইয়ে আছে, এই ক্ষেত্রে আবার উল্টো। নোট 10 থেকে ফাইনাল নোট, ফাইনাল নোট থেকে তো কোথাও যায়নি, তাই 22। এবার 10 থেকে 9-এ গেলে এলইটি 10 -7 করতে হয়, কারণ 9-এর পাতে -7 করতে হবে, কারণ 9 ডেজ লেগেছিল 9 থেকে 10-এ আসতে। এবার 10 থেকে 9-এ যেতে -7 করতে হবে। সো একইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে কাহিনী নোট 3-তে আসে। নোট 3-তে কি সমস্যা, নোট 3-তে দেখো দুটো নোট থেকে এসে একটা 5 থেকে 3-ও যাওয়া যাবে, আবার 4 থেকে 3-ও যাওয়া যাবে। তো এখানে হচ্ছে ব্যাপার, এই ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড কি বলে এটাকে, ব্যাকওয়ার্ড পাস বা লেটেস্ট ইভেন্ট টাইম, এই ক্ষেত্রে যেটা মিনিমাম কস্টে, মানে যেটা মিনিমাম মানে কম সময়ের মধ্যে আমি চলে আসতে পারবো, সেই পাথটা ধরবো আমরা। তাহলে এখানে ও কি করছে, যে এলইটি 4 - 1 এলইটি 5 - 6, মানে এলইটি 4 - 1 মানে কি, এলইটি 4 - 1 মানে এলইটি মানে লেটেস্ট ইভেন্ট টাইম অফ নোট 4 - 1, আর এলইটি 5 - 6, তাহলে যেটা কম সেটাই ঢুকবে। মিনিমাম 9, 1, তাহলে কোনটা ছোট, 1 ছোট, তাহলে এই 1 চলে আসলো। এখানেও সেম তাই, এখানেও সেম তাই। তাহলে আমরা প্রসেসটা কমপ্লিট করলাম। এবার হ্যাঁ, টোটাল ফ্লোট ওগুলো মানে দেখো, সত্যি কথা বলতে আমাদের এই সেমিস্টারে, একদম বাস্তব কথা বল, সেমিস্টারে একটা কোশ্চেন সেট মানে এই যে গ্রুপ বি তে কোশ্চেন আসে আমাদের, সেখানে মানে 5টা কোশ্চেনের আনসার করতে হয়, ঠিক আছে। এবার 5টা কোশ্চেনের আনসার করতে হয়। এবার কেন, ওখানে 40 নম্বর থাকে, এবার 5টা কোশ্চেন করা দেওয়ার মনে হচ্ছে 40 ÷ 5, তার মানে প্রত্যেকটা সেটে 8 নম্বর করে থাকে।
এবার সেই 8 নম্বরে দেখো এখানে এমনি 8 করে দিচ্ছে, এই নেটওয়ার্ক ডায়াগ্রাম করো, ক্রিটিক্যাল পাথ করো, টোটাল প্রজেক্ট ডিউরেশন করো। তাহলে তুমি 4 নম্বর পাচ্ছ ইয়ে নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য, ক্রিটিক্যাল পাথ বাড়ানোর জন্য, মানে ক্রিটিক্যাল পাথ খোঁজার জন্য তুমি 2 নম্বর পাচ্ছ। আর টোটাল প্রজেক্ট ডিউরেশনের জন্য 2 নম্বর পাচ্ছ। এবার ক্রিটিক্যাল পাথের জন্য যে ক্রিটিক্যাল পাথ হবে সেটা না অ্যারো অ্যারো দিয়ে বানাবে, অ্যারো দিয়ে বানাবে। যেমন আমি দেখিয়ে দিই, এই যেগুলো ক্রিটিক্যাল পাথ মানে এই যে 1, 3, 5, 7, 8, 10, মানে এই পার্টটা, সাপোজ আমি একটু এসএস নিয়ে রাখি, সরি, আমি যদি এই জায়গাটাকে মানে পুরো ব্যাপারটা নিই, ধরুন আমার ক্রিটিক্যাল পাথ এখানে কি করে বুঝবো, যে যার প্রজেক্ট ডিউরেশন সবচেয়ে বেশি সেটাই নেব এই এক একটা পাথের মধ্যে। তাহলে ক্রিটিক্যাল পাথ আমি জানি 1, 3, 5, 7, 8, 10, ঠিক আছে। তাহলে 1 থেকে 3 অবধি আমি একটা অ্যারো আঁকবো যার নিচে এই একটা বেস থাকবে। ক্রিটিক্যাল পাথটা নেটওয়ার্ক ডায়াগ্রামকে ব্যবহার করে কিভাবে আঁকবো, সাপোজ ওটাকে ভালোভাবে বানাই। এটা হচ্ছে সার্কেল আঁকলাম, একটা একটা সার্কেল আঁকলাম, এটা একটা সার্কেল আঁকলাম, এখানে একটা সার্কেল আঁকলাম, এখানে একটা সার্কেল আঁকলাম, এখানে একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে। এখান থেকে আমি অ্যারো দিলাম, এখান থেকেও আমি অ্যারো দিলাম, ঠিক আছে, এখান থেকেও অ্যারো দিলাম, এখান থেকেও অ্যারো দিলাম, আবার এখান থেকেও অ্যারো দিলাম। এবার এবার যেটা ক্রিটিক্যাল পাথ, আমরা নর্মালি নেটওয়ার্ক ডায়াগ্রামে দেখাই যে কিভাবে প্রজেক্টের ফ্লোটা হচ্ছে, মানে এইভাবে, মানে ঠিক এইভাবে অ্যারো ট্যারো দিয়ে দেখাই আমরা, তাই তো। আমরা ঠিক আমরা ঠিক এইভাবে দেখাই, মানে এইভাবে অ্যারো ট্যারো দিয়ে দেখাই যে আমার নেটওয়ার্কের ফ্লো এইভাবে হচ্ছে, ঠিক আছে। মানে এইভাবে আমরা দেখাই নর্মালি। বাট যেটা ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে, যেটা যেটা ক্রিটিক্যাল পাথ, সেটাকে আমরা এই নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে কি করে আঁকবো, তাহলে টিচার অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এটা ক্রিটিক্যাল পাথ, মানে পুরো অঙ্কটাও দেখবে না, তুমি তুমি জাস্ট সাইডে লিখে দেবে যে এইটা, ঠিক আছে, এইভাবে আঁকবা না, দাঁড়াও, ঠিক আছে। এবার হচ্ছে, এবার এখান দিয়ে অ্যারো আঁকবে, মানে এইভাবে একটা অ্যারো আঁকবে, যা মানে পুরো ক্লোজড অ্যারো, এটা ওপেন অ্যারো, তাতে বোঝা যাচ্ছে যে কিভাবে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে। বাট কোন কোন অ্যাক্টিভিটিসে প্রজেক্টের ডিউরেশন বেশি নিচ্ছে সেটাকেই তো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, মানে ইয়ে বলে, ক্রিটিক্যাল পাথ বলে। তো সেটাকে আমরা আলাদা করে ড্রয়িং করলে এইভাবে এইভাবে করবো, মানে কিভাবে আঁকবো, এইভাবে আঁকবো। যেটা আমি ধরে নিলাম এটা আমার ক্রিটিক্যাল পাথ, যেটা আমি ধরে নিলাম ক্রিটিক্যাল পাথ, এটা আমার ক্রিটিক্যাল পাথ, মানে এইভাবে গেলে আমার সবচেয়ে প্রজেক্ট ডিউরেশন বেশি লাগবে, মানে আমাকে ক্রিটিক্যাল পাথ এইভাবে আঁকতে হবে, মনে রাখবে, ঠিক আছে। খুবই সিম্পল, কোনো ইয়ে নেই, ঝামেলা নেই, ঠিক আছে। আমি অত ডিটেলসে গেলাম না, কারণ অলরেডি এটা 8 নম্বর নিচে ডিপ্লোমার ক্ষেত্রে। বাট ইন কেস অফ বিটেক হলে আমি নিশ্চয়ই আমি আরো ডিটেলে যাব। বাট আমার নিজের সামনে এক্সাম আছে এই সেমিস্টারে, তো আমি যতটা এক্সামে আছে আমি ততটুকুই ভালো করে পড়াশোনা করবো, ঠিক আছে। বাইরের জিনিস আমি জানি, মানে জাভার অনেক কিছু জিনিসপত্র আমি জানি, বাট সিলেবাস অব্দি আপাতত এখন লিমিটেড হওয়া উচিত, কারণ সামনে আমাদের এক্সাম, তো সেইভাবে আমাদের প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ গাইস, আমার মনে হয় তোমরা এই লেকচারটা দেখলে ক্লিয়ার করতে পারবে নিজেদের সমস্যা, কারণ এটা সোজাই, বাট হ্যাঁ একটু সমস্যা তো হয় এটা ড্রয়িং করে ক্রিটিক্যাল পাথ বের করা, ঠিক আছে। সো থ্যাংক ইউ গাইস।